আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনার মোক্ষম প্যাচে ইউনূস অ্যান্ড কোম্পানি চিত। কুস্তিতে চিত হয়ে গেলে সে হেরে গেছে বলে ধরে নেওয়া হয়। ইউনূসের অবস্থা সেই চিত হওয়া কুস্তিগিরের মতো। গত ১.৫ বছর ধরে, বিশেষ করে ১৭ই নভেম্বর তারিখে অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর থেকে ইউনূস অ্যান্ড কোম্পানি শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে। তাদের পররাষ্ট্র দপ্তর চিঠির পর চিঠি দিচ্ছে ভারতকে, ভারত তার জবাব পর্যন্ত দেয়নি। একটু ভুল হলো, শেষ চিঠির জবাবে ভারত শুধু বলেছে খতিয়ে দেখছি। আমেরিকা যুক্তরাষ্ট্রের শাসন ক্ষমতায় এখন আছে রিপাবলিকান পার্টি। এই পার্টিরই একটি সংস্থা, তাদের একটি সংগঠন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট গত সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে একটি নির্বাচনী জরিপ করেছে। জরিপটি খুবই ছোট আকারের, মানে তেমন বেশি সংখ্যক মানুষ নিয়ে এই জরিপটি হয়নি। 18ই নভেম্বর 2025-এর সর্বশেষ চূড়ান্ত তালিকা অনুযায়ী বাংলাদেশের মোট ভোটারের সংখ্যা 12,76,95,183। এর মধ্যে জরিপটিতে নেওয়া হয়েছে মাত্র 4,985 জনকে। তার মধ্যে আবার 54% মানুষ মতামত দিতে অস্বীকার করেছেন। অর্থাৎ 46% মানুষ, ওই যে মোট বললাম যেটা, যে 4,985 জন, তার মধ্যে 54% মানুষ মতামত দেননি। তার মানে 46% মানুষ তাদের মত দিয়েছেন। এই সংখ্যাটি হয় মাত্র 2293 জন, যা কিনা বাংলাদেশের মোট ভোটার সংখ্যার কত পার্সেন্ট জানেন? 1% নয়, 0.5% নয়, এটা হচ্ছে 0.0018%। এই 4,985 জন মানুষকে অরিজিনালি বেছে নেওয়া হয়েছিল বাংলাদেশের 8টি বিভাগের 63টি জেলার মধ্যে থেকে। প্রায় 64 জেলা আছে, তার থেকে একটিতে নেই। জেলাওয়ারি হিসেবে তাহলে গড় ভাগ আসে প্রতিটি জেলার ক্ষেত্রে মাত্র 79 জন। একটি জেলায় মাত্র 79 জনের মতামত নেওয়া হয়েছে। আবার তাদের মধ্যে 54% কোনো মতামত দেননি। তার মানে আমরা যদি ধরি মোট মানুষ হচ্ছেন 100 জন, সেই 100 জনের মধ্যে থেকে 79 জন, মানে 79 জনের মধ্যে থেকে 54%, অর্থাৎ 43 জন বাদ গেছে। থাকলো কতজন? মাত্র 43 জন বাদ গেলে থাকে 79 থেকে 43 বাদ গেলে 36 জন থাকে। তার মানে গড় হিসাবে একটা জেলায় মাত্র 36 জনের মতামতের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই জরিপটি। কে তৈরি করেছে? IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট। তারা আবার নিজে এই জরিপ করেনি, একটি স্থানীয় সংস্থাকে দিয়ে জরিপটি করিয়েছে। যে স্থানীয় সংস্থা কে সেপ্টেম্বর অক্টোবর 2025 সালের জরিপ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, তার নির্দিষ্ট নাম IRI, মানে আমেরিকার ওই প্রতিষ্ঠান রিপাবলিকান দলের। তারা সেই রিপোর্টে উল্লেখ করেনি যে কাদেরকে দিয়ে করেছে। কি বলেছে জানেন? সেখানে শুধু বলা হয়েছে, দ্য সার্ভে ওয়াজ কন্ডাক্টেড অন বিহাফ অব দ্য ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ বাই এ লোকাল রিসার্চ ফার্ম। অর্থাৎ জরিপ IRI সেন্টারের ইনসাইটসের ইন সার্ভে রিসার্চের পক্ষে একটি স্থানীয় গবেষণা সংস্থা এই জরিপটি করেছে। এর 2-3 বছর আগে 2023 সালে IRI একটা জরিপ করেছিল, তারও পরে আরেকটা করেছে। সেখানে স্থানীয় সংস্থা ইনোভেটিভ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি এবং রেড স্টোন সায়েন্টিফিক নামের সংস্থা দুটিকে তারা এই জরিপের কাজ দিয়েছিল। এবার নয়, সেগুলো শেখ হাসিনার শাসন আমলে। তখন ফ্যাসিস্ট শাসনে নাম প্রকাশে ভয় ছিল না, ভয় ছিল তো সেই জন্যে তাদের নামটা প্রকাশ হয়েছিল। আর এখন গণতান্ত্রিক জমানায় সবাই ভয় পেয়ে গেছে, সেই জন্যে তারা নাম দেয়নি, যদি এরা কোনো বিপদের সামনে পড়ে। অন্য কোনো সংস্থা এমন জরিপ করলে ছুঁড়ে ফেলে দেয়া হতো, কিন্তু এটা নামী সাহেবদের জরিপ, তার উপর আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান দলের অভ্যন্তরীণ সংগঠনের জরিপ। তাই এই জরিপের একটা ওজন আছে।
এবং এটাকে যদি আমরা ধরে নিই যে এটাকে একটা দেশের বিরাট সংখ্যক মানুষের মধ্যে তাদের নিয়ে একটা কোন দিকে হাওয়া বোঝার জন্য, হাওয়া জানার জন্য জরিপ, সুতরাং এর একটা ওজন আছে। এই সার্ভের উপর ভিত্তি করে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতি পরিবর্তনের বড় সম্ভাবনা আছে, সেটাও আর একটা কারণ। দুদিন আগে আর এক রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্ক মাইকেল রুবিনের বাংলাদেশ বিষয়ের মতামত ট্রাম্প প্রশাসনের ওপর কি প্রভাব ফেলতে শুরু করেছে ও ফেলছে সে বিষয়ে একটি প্রতিবেদন করেছি গত পরশু। তার সঙ্গে সঙ্গতি রেখে এই জনমত জরিপটিও মার্কিন প্রশাসনের ওপর কি প্রভাব ফেলতে পারে সেই বিষয়টি দেখব। সেই সঙ্গে ভারত ও আমেরিকা যৌথভাবে দোহার বৈঠকে যে লাইন নিয়েছে, যে বার্তা দিয়েছে বাংলাদেশকে নিয়ে, সেটিও এখানে দেখব। IRI এর জনমত জরিপে আওয়ামী লীগ বাদে বাকি সব দলের জনসমর্থনের কথা বলা আছে। বিএনপির জনসমর্থন তাদের মতে 33%, জামাতের 29%, এনসিপি তাদেরও আছে, ইসলামী জোট, এমনকি জাতীয় পার্টির কত ভোট সব বলা আছে, কিন্তু আওয়ামী লীগ নেই। কারণ সেপ্টেম্বরে অক্টোবরে এই সার্ভে যখন হয়েছে তখন নির্বাচনে আওয়ামী লীগের যোগদানের সম্ভাবনা প্রায় ছিল না। এখন ডিসেম্বরের শুরুতে সেই সম্ভাবনাটা উজ্জ্বল হয়েছে। আমেরিকা লাইন পাল্টানো শুরু করে দিয়েছে, ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে আসছে এবং সেই সম্ভাবনা দিন দিন উজ্জ্বল করা হচ্ছে। তাহলে আওয়ামী লীগের জনসমর্থনের পাল্লা কতটা ভারী সেটা দেখার কোনো উপায় কি এই IRI জরিপে আছে? হ্যাঁ আছে, তবে ঘুরিয়ে সোজাসুজি নয়, বুঝে নিতে হবে। IRI সমীক্ষায় প্রকাশ্যে আওয়ামী লীগের জন্য কোনো ভোটিং অভিপ্রায় তালিকাভুক্ত না থাকলেও জরিপের অস্বীকার করতে থাকা এবং জানেন না বলা ভোটারদের বিশ্লেষণের মাধ্যমে আমরা আওয়ামী লীগের সমর্থনের একটি বাস্তবসম্মত অনুমান করতে পারি। আগেই বলেছি, জরিপের মধ্যে নেওয়া 54% মানুষ কোনো মতামত দিতে অস্বীকার করেছে। আচ্ছা, কেন এই অস্বীকার তার স্পষ্ট কারণ কিন্তু কোথাও বলা হয়নি। তবে যদি ভেবে নেওয়া হয় এদের বড় অংশ এই সরকারের পক্ষে নয়, এই সরকারের কাজকর্ম দেখে হতাশ, এবং এই সরকারের সঙ্গে যারা আছে, যাদের বেশিরভাগের নাম তালিকাভুক্ত দলের মধ্যে রেখেছে এই IRI, সেখানে আওয়ামী লীগের উল্লেখ না দেখতে পেয়ে নিজেদের মতামত দিতে চায়নি এরা। যদি এটা বলা হয় সেটা কি উড়িয়ে দেওয়া যায়? আমার তো মনে হয় যায় না। এবং যে কোনো রাজনীতির বিশ্লেষকদের, এমনকি আমেরিকায় বসে যারা বিশ্লেষণ করছেন এই সার্ভে, তারাও বলছেন এই ভোটারদের একটা বড় অংশ আওয়ামী লীগ সমর্থক। ওই যে 53% বললাম, 53-54% বললাম না, তার একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থক। সেই সংখ্যাটি কত? যদি 54%-এর অর্ধেকও ধরা হয়, নিশ্চিতভাবেই অর্ধেকের বেশি, কারণ তারাই সরকারের মধ্যে নেই, সরকারের সমর্থনে নেই। আর সরকারের সমর্থনে নেই বড় দল বলতে কে? বিএনপিও নয়, জামাতও নয়, অন্য কেউ নয়, হচ্ছে আওয়ামী লীগ। তাহলে এই 54 জনের কম করে অর্ধেক হলেন আওয়ামী লীগের। যদি কম করেও ধরি তাহলে 27 জন হয় আওয়ামী লীগের সমর্থকের মধ্যে কমপক্ষে। এই অংশের নাম দিন প্রথম ভাগ। এবার যারা ভোট দিয়েছেন, মানে তার যারা মতামত দিয়েছেন তাদের মধ্যে আসি, সেই প্যারামিটারটা দেখি। সেখানে কি বলা হয়েছে? যারা মতামত দিয়েছে তাদের মধ্যে 46% হচ্ছে, মোট লোকের 46% মত দিয়েছে। অর্থাৎ মোট ভোটার 100 হলে জরিপে মতামত দেওয়া ভোটার হলো 46 জন। এই 46 জনের মধ্যে 30% অর্থাৎ 14 জন হয় ভোট দেবেন না, তারা বলেছেন ভোট দেবেন না, অথবা বলবো না, বা অন্য কোনো কারণে আমি সরকারি দলগুলোকে ভোট দেব না। অর্থাৎ মোট 46 থেকে 14 জনকেও বাদ দিন, যারা এই সরকারের সাথে কিংবা এই সরকারের সমর্থক দলগুলো, জামাত, বিএনপি, টিএনপি, এদের সাথে যারা নেই, সেই সংখ্যাটা 14 ধরুন, সেই সংখ্যাটা 14। তাহলে 46 থেকে 14 জনকে বাদ দিন, বাদ দিলে কত থাকে? বাদ দিলে থাকে 32 জন। অর্থাৎ এই 32 জন মোট 100 জনের মধ্যে থেকে এই 32 জন বিএনপি, জামাত ইত্যাদি দলকে ভোট দেবে। বুঝাতে পারলাম? আর তাহলে এই 32 জনের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় ভাগ। জরিপে যারা মত দিয়েও নিজের রাজনৈতিক মতকে স্পষ্ট করেননি তাদের সংখ্যা এই 14 জন, এদের বলা যাক দ্বিতীয় ভাগ। তাহলে প্রথম ভাগের 27 জন আর দ্বিতীয় ভাগের 14 জন,
দুয়ে মিলিয়ে কতজন হলো? 41 জন। আওয়ামী লীগের ভোট দাঁড়ালো তাহলে কত শতকরা? 41%। এবং যত দিন যাবে এই শতকরা হার তত বাড়বে। একদিকে বাড়তে গেলে আর একদিকে কমতে হয়, তাই না? এদিকে বাড়াতে গেলে ওদিকে কমবে, টানতে হবে। তো এটা তো টানলে একদিক কমে যাবে। কম হবে কার ভোট? বিএনপির ভোট। এটা আমার কথা নয়, সার্ভে তো বলা আছে। এই IRA সার্ভে, আমেরিকার রিপাবলিকান সার্ভে। বিএনপি এখন কম, তাদের ভোট কমতে থাকবে। যতদিন জানে যাচ্ছে বিএনপি তত বেশি ভোটের জন্য পাগল হয়ে হচ্ছে, তত তাড়াতাড়ি ভোট করুন, কাজে যত দিন যাবে তত ভোট কমতে থাকবে। বিএনপি এখন নেতৃত্ব শূন্য বলতে নেই। খালেদা জিয়া মৃত্যুসজ্জায়, ভগবান তাকে বাঁচিয়ে রাখুন। তারেক রহমান দেশে আসতে ভয় পাচ্ছেন। আর বিএনপি গত 1.5 বছরে তার নেতারা এ যাচ্ছে বাঁ দিকে তো ও যাচ্ছে ডান দিকে, এ আর একদিকে ও আরেক দিকে, সকালে এক কথা, বিকেলে আর এক কথা, রাত্রে আর এক কথা। তার সমর্থন প্রবল বেগে। আর এই চাঁদাবাজির জন্য গত 1.5 বছরে বিএনপি এত দুর্নাম কুড়িয়েছে যে তার জনসমর্থন প্রবল বেগে নিম্নমুখী। এবং সবচেয়ে বড় কথা, বিএনপি আগে ছিল মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক। জেনারেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক বলে তাদের একটা দাম ছিল, তাদের একটা নাম ছিল, তাদের একটা ভূমিকা ছিল। কিন্তু গত 1.5 বছরে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থানের বিরুদ্ধে মুখ বুজে থাকা শুধু নয়, সেই শক্তিকে, মুক্তিযুদ্ধ বিরুদ্ধ শক্তিকে পরোক্ষ এমনকি বহু ক্ষেত্রে প্রত্যক্ষ সমর্থন দিয়ে বিএনপি নিজের পায়ে কুড়ুল মেরেছে। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষীয় শক্তির গৌরব হারিয়ে নিজেদেরকে রাজাকার বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে মুক্তিযুদ্ধের পক্ষের ভোট, বিশেষ করে যাদের বয়স 50 এবং তার উপরে, এবং শুধু তাই না, 60-এর ঊর্ধ্বের যারা বয়স, তারা কিন্তু বাংলাদেশের সব থেকে বড় শ্রেণীর ভোটার হচ্ছে তারাই। এই যে সার্ভে, সেখানেও সেটা বলা হয়েছে। যাদের বয়স 50 এবং তার উপরে, তাদের ভোটের সিংহভাগ মুক্তিযুদ্ধের পক্ষের। এই ভোট বাংলাদেশের মোট 12 কোটি প্রায় 76-77 লাখ ভোটারের মধ্যে তাদের সংখ্যা হচ্ছে 3,67,00,000। তার মানে বুঝতে পারছেন, 3,67,00,000 মানে প্রায় তারা 30%-এর উপরে তাদের ভোট, তারা 30%-এর উপরে। এবং এর একটা বড় অংশ ছিল বিএনপির, সেটাই বড় ভাঙন আসছে। মোট বাড়বে, জামায়াতের ভোট বাড়বে, জামাতের। বিএনপির কেটে যাওয়া ভোটের একটা ভালো অংশ আসবে জামাতের পক্ষে। এই ভোট কাদের? যারা মুক্তিযুদ্ধের পক্ষের হয়েছিল, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের তারা এখন কি হয়েছে? তারা এখন হয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। বিএনপির যুবক সমর্থক যারা, তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা মূল্যহীন, ইসলামী ধ্যান ধারণা তাদের মধ্যে প্রবল, তারা বিএনপি ছেড়ে জামাতে যাবে। আর বেশ কিছু বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসবে। কিন্তু এই সমস্ত রকম পারমিউটেশন, কম্বিনেশন যাই হোক, শেষমেশ আওয়ামী লীগের পক্ষে 40%-এর বেশি সলিড ভোট। আমার জরিপে কথা বলছি না, এটা বলছি ওই IRA, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ট্রাম্প সাহেবের নিজের প্রশাসনের। এটা এখন জানে ভারত, জানে আমেরিকা, সেজন্য চাপ দিচ্ছে কি, ইনক্লুসিভ নির্বাচনের আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। আর ইসলামী শক্তি, জামাত শক্তি, এমনকি বিএনপি, তারা চাইছে কি, এখন জামাতও চাইছে তাড়াতাড়ি ভোট হোক। এই জামাত বলছি, বিএনপি চাইছে যত তাড়াতাড়ি ভোট হোক, কারণ যত দেরি হবে তত তাদের ভোট কমে যাবে। আর বিএনপি চাইছে এই অবস্থা থেকে আরো, দেশটাকে আরো বেশি তাদের পক্ষে নিয়ে আসবার জন্য তারা সময় চাইছে। এই সময় চাওয়াটা একটা অদ্ভুত পরিস্থিতি। এখন ইনক্লুসিভ নির্বাচন করতে দিচ্ছেন না, দেবেন না মোহাম্মদ ইউনূস, কিন্তু তিনি চাপের মুখে পড়েছেন। এখন তিনি চাইছেন অন্য আর একটা বিষয় নিয়ে যাতে ঝামেলা পাকিয়ে ভারত বাংলাদেশের উপরে আক্রমণ করতে বাধ্য হয়, সেই চেষ্টা করছে। তখন সেইটা দেখিয়ে ভোটটা বন্ধ করা যাবে আপাতত। খতিয়ে দেখতে গেলে অনেক কাগজপত্র চাই, যেমন কোন আইনে বিচার হলো, এই বিচার আইন মাফিক হলো কিনা, বিচারকদের যোগ্যতা আছে কিনা, বিচারের সমস্ত শুনানির কপি, বিচারের রায়ের কপি ইত্যাদি প্রচুর ডকুমেন্ট চেয়েছে ভারত। উদ্দেশ্য হাসিনাকে ফেরতের দাবি যেটা বাংলাদেশ করেছে সেটা খতিয়ে দেখা। এর বাইরেও ভারতের আরো কিছু শক্ত প্রশ্ন আছে। সেগুলো হলো, বন্দি প্রত্যর্পণ চুক্তিতে বেশ কিছু ধারা আছে যেগুলো উল্লেখ করে ভারত পরিষ্কার বলতে পারে রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের জন্য
ম্যাডামকে ফেরত চাওয়া হচ্ছে। এটা চুক্তির অমুক নম্বর ধারা অনুযায়ী করা যায় কি? এই প্রশ্ন ভারত করতে পারে। আরো আছে, ভারত বলতেই পারে শেখ হাসিনা বন্দী নন, সুতরাং বন্দী প্রত্যর্পণ চুক্তি এক্ষেত্রে লাগু হতে পারে না। আরো আছে, বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমানে যে তেতো সম্পর্ক, তাতে ভারত সোজা বলে দিতেই পারে তোমার সাথে মানি না চুক্তি। এই কথা তো বাংলাদেশের এই সরকার গত 1.5 বছর ধরে এবং তার আগে থেকে বলছিল যে আমরা ক্ষমতায় এসে ভারতের সঙ্গে সব চুক্তি খতিয়ে দেখব, তারপর সেই চুক্তি সব বাতিল করব। এখনো অব্দি একটাও করেনি। তো ভারত বলে দিতে পারে সেই কাজটা, তোমাদের সাথে চুক্তি আমরা মানি না, যাও। তখন কিছুই করার নেই। এই যখন অবস্থা, যখন ইউনূস অ্যান্ড কোম্পানি হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে পারছে না দেখে রাগে দুঃখে নিজেদের মাথার চুল ছিঁড়ছে, তখন শেখ হাসিনা দিলেন মোক্ষম প্যাচ। এখন দেখতে হবে ভারত এবং আমেরিকা আগামী দোহার বৈঠক আবার খুব শিগগিরই পরের বৈঠক হবে, এবং আশা করা যায় সেখানে পরিষ্কার একটা লাইন এসে যাবে। তার জন্য খুব বেশি দিন বাকি নেই, 2-4 দিনের মধ্যেই সে বৈঠকটিও হবে। আমরা সবাই সেদিকে এখন আমাদের থাকতে হবে। তবে একটা কথা, আওয়ামী লীগকে নিয়ে ভোট হবে, কিন্তু ভোটটা ফেব্রুয়ারিতে হবে, নাকি পরিস্থিতি শান্ত করতে, স্থিতিশীল পরিস্থিতি করতে ইউনূসকে হটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসে দেশের অবস্থা শান্ত করে তারপর ভোট হবে, এবং শেখ হাসিনা সরকার যা আবার এখানটায় নিয়ে আসা হবে, কিন্তু কি হিসেবে? কেয়ারটেকার সরকার হিসেবে। এইভাবে আলোচনা। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আজকে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার ভাষণ দিয়ে আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, এবং যতদূর জানি আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি 2026। সূত্র নিশ্চিত করেছে যে গতকাল প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়েছে, এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ইউনূস প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে যে তারা মনে করে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের অনুমতি দিলে আওয়ামী লীগ দেশে হয়তো অরাজকতা সৃষ্টি করবে, এবং সেটি সামাল দেওয়া ইউনূস প্রশাসনের পক্ষে কঠিন হয়ে যাবে। সুতরাং তারা এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনটি করবে। নিন্দুকেরা বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতা দখলের একটা পরিকল্পনা করা হয়েছে ইউনূসের, এবং ইউনূস তার পছন্দের দলের হাতে ক্ষমতা দিয়ে আসতে চায়, এবং এর জন্য তিনি যদিও মুখে বলছেন যে পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান, প্রথমতই সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দল আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি নির্বাচনটাকে অগ্রহণযোগ্য এবং খেলো করে ফেলেছেন। তারপরেও তিনি এটিকে পৃথিবীর সেরা নির্বাচন কোন হিসেবে বলছেন জানি না, তবে তিনি তার পছন্দের দলকে ক্ষমতায় আনার জন্য প্রয়োজনে যে কোনো লেভেলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবার জন্য তৈরি হয়ে আছে। এই অবস্থায় দেশবাসী অপেক্ষা করছে, কারণ এই প্রথম একটা নির্বাচনের তফসিল ঘোষিত হচ্ছে না। এর আগে 2008 সালে দেখা গেছে যে ঘোষণার পরে 5 বার নির্বাচন তফসিল পরিবর্তন করা হয়েছে। 2006 সালে যখন খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেছিলেন, সেই সময় কিছুদিনের জন্য প্রধান উপদেষ্টা হয়েছিলেন সেই সময় রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন। তিনি একটি নির্বাচনের তারিখ দিয়েছিলেন 2007 সালে, কিন্তু সেই নির্বাচনটি হয়নি। সেই নির্বাচনের আগেই 111 সরকার এসেছিল। সুতরাং নির্বাচন তফসিল ঘোষণা করা মানেই যে নির্বাচন হয়ে যাবে এমন কোনো কথা নেই। আপনারা অনেকেই জানেন যে গত নভেম্বরে এবং এই ডিসেম্বরের এ পর্যন্ত
ভারতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। ভারত এবং আমেরিকা তারা যে ডিফেন্স চুক্তিটা সম্প্রতি স্বাক্ষর করেছে, 10 বছর মেয়াদি এই ডিফেন্স চুক্তিতে তারা অনেকগুলো ইস্যু আলোচনার পাশাপাশি বাংলাদেশ নিয়েও তারা আলোচনা করেছে এবং বাংলাদেশের ব্যাপারে তারা দফায় দফায় বৈঠক করেছে এবং সর্বশেষ বৈঠকটি করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার। তাদের এই সিরিজ বৈঠকের মধ্যে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে বাংলাদেশের ব্যাপারে, তাদের একটা হলো যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে এবং প্রশাসনকে দুর্নীতি ও প্রভাব মুক্ত করা হবে এবং যেসব আমলার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে তাদের সরিয়ে দেওয়া হবে। বাংলাদেশে জঙ্গি কার্যক্রম এবং জঙ্গিদের কার্যক্রমের অর্থায়ন এই দুটো বন্ধ করতে হবে। তো এই সিদ্ধান্তগুলো তারা নিয়েছিল এবং বাংলাদেশে আইএসআইয়ের যেসব কর্মকর্তারা কর্মরত রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, তাদের বাংলাদেশ থেকে সরে যাওয়ার জন্য বারবার বলা হয়েছে এবং আজকে 12ই ডিসেম্বরের মধ্যেও তাদের আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সরে যেতে বলা হয়েছে। তো এই দিকে ভারত পাকিস্তান যখন এই আলোচনাগুলো করছে এবং 5ই ডিসেম্বর বাংলাদেশের সময় রাত এবং আমেরিকার সময় তখন দিন, এই যে বাংলাদেশের ব্যাপারে যেগুলো বললাম, ইনক্লুসিভ নির্বাচন, দুর্নীতি ও প্রভাব মুক্ত একটা প্রশাসন, একটা লেভেল প্লেইং ফিল্ড, ইন্দো প্যাসিফিক রিজিয়নে একটা স্বস্তি বজায় রাখা এবং এই অঞ্চলে চীনা প্রভাব খর্ব করতে হ্যাঁ একসাথে ভারত এবং আমেরিকা কাজ করবে, এই সব সিদ্ধান্ত ট্রাম্পকে জানানো হয়েছে এবং ট্রাম্প এগুলো সব অ্যাপ্রুভ করেছেন এই যে 5ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাত্রে যেটা বললাম। তো একদিকে দিল্লি এবং ওয়াশিংটন যখন ভাবছে এবং দিল্লি ওয়াশিংটনের এই আলোচনাগুলো এগুলো কূটনৈতিক চ্যানেলে ডক্টর ইউনূসের কাছে পৌঁছানো হয়, ডক্টর খলিলের মাধ্যমেও ডক্টর ইউনূসের কাছে পৌঁছানো হয়। আপনারা জানেন যে ডক্টর খলিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিনি মার্কিন প্রশাসনের পক্ষেই বেসিক্যালি ডক্টর ইউনূসের এই উপদেষ্টা পরিষদের সদস্য এবং তিনি বলেন যে আমি ডক্টর ইউনূসের রিক্রুট না, আমি আসলে মার্কিন সরকারের পক্ষ থেকে কাজ করছি। তো ডক্টর খলিল এই তথ্যগুলো নিয়মিতই ডক্টর ইউনূসের কাছে পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন যে কদিন আগে ডক্টর খলিল কাতারেও গিয়েছিলেন, সেখানেও তিনি একাধিক বৈঠক করেছেন। সেখানে ভারতীয়, মার্কিন এবং কাতারের প্রতিনিধিরা উপস্থিত ছিল। সেই বৈঠক থেকে ফিরেও তিনি সব আপডেট ডক্টর ইউনূসকে জানিয়েছিলেন। ডক্টর খলিল যখন ডক্টর ইউনূসকে এইসব আপডেট জানান তখন এক পর্যায়ে ডক্টর ইউনূস বেশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন এবং ডক্টর খলিলকে বলেছেন যে আমি আপনাকে পাঠাই আমাদের কথা বলবার জন্য আর আপনি ফিরে আসেন আমার প্রস্থানের রোডম্যাপ নিয়ে, আপনি একটা বেঈমান। এই ডক্টর ইউনূস ডক্টর খলিলকে বেঈমান পর্যন্ত বলেছিলেন এবং এই ঘটনায় ডক্টর খলিল বেশ আহত বোধ করেছিলেন। তারপরেও ডক্টর খলিল খুব চেষ্টা করে যাচ্ছেন। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই চান যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হোক, কিন্তু
আসিফ নজরুল, রেজওয়ানা চৌধুরী এবং আদিলুর রহমান, এই 3 উপদেষ্টা এবং ডক্টর ইউনূস, এরা 4 জন মিলে চান যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি একটি নির্বাচন করবেন। এবং যদিও তিনি দাবি করছেন যে এটা পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন হবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দলটিকে দূরে রেখে তিনি কি নির্বাচন করবেন, এটা ঠিক এটা সবাই বুঝতে পারছে। আর বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা মানেই যে নির্বাচন হবে এমন কোনো কথা নেই, এর আগেও আমরা সেটা দেখেছি। সুতরাং আজকের এই নির্বাচনের তফসিল, নির্বাচনের তারিখ ঘোষণা, এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা ডক্টর ইউনূস করলেও আমাদের দেখতে হবে যে আওয়ামী লীগ এটাকে কিভাবে নেয়। যে পরাশক্তিকে ডক্টর ইউনূস পুষতেছেন না, ডক্টর ইউনূস দিল্লি এবং ওয়াশিংটনকে পুষেন না, তিনি, তার প্রশাসন, আরো 2টো মহল এর পেছনে জড়িত আছে, যারা তাড়াহুড়া করে একটা নির্বাচন করে ফেলতে চাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আরো কিছু ঘটনা ঘটছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা দেখছি যে 3 বাহিনীর প্রধান, বিশেষ করে বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান, একের পর এক বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে মিটিং করছেন। কি আলোচনা করছেন তারা, এটা একটু, এবং জেনারেল ওয়াকার খানকে আমরা দৃশ্যপটে কম দেখছি। তিনি ব্যস্ত আর্মির গুরুত্বহীন অথবা কম গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে। এই মুহূর্তে আমেরিকার একটা সামরিক প্রতিনিধি দল তারা বাংলাদেশে রয়েছে এবং তারা তাদের যে অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। উদ্বোধনী শেষে তাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন এবং সারাও জানিয়েছেন তার সরকার একটি ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে চায়। এর আগে কমনওয়েলথের মহাসচিব এসেছিলেন এবং তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন না হলে কমনওয়েলথের যে সদস্য দেশগুলো আছে তারা এই নির্বাচনে সহায়তা করবে না। তো আন্তর্জাতিক চাপ যখন বাড়ছে, ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে, লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পক্ষে, তখন ইউনূস অনেকটা ঘাওড়ামি করে তার মতো করে নির্বাচনটি করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তিনি আদৌ এই নির্বাচনটি অনুষ্ঠান করতে পারবেন কিনা, আর আমরা যদি ভুলে না যাই, আওয়ামী লীগ কিন্তু আগে থেকেই বলেছে ডক্টর ইউনূসের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। সুতরাং ইনক্লুসিভ নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনটি ডক্টর ইউনূসের অধীনে হবে কিনা সেটিও একটি প্রশ্ন। আজকে অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম, অনেকগুলো সম্ভাবনার কথা বললাম, ঝুঁকির কথা বললাম। এর মধ্যে আশাবাদী এবং হতাশ হবার মতো অনেকগুলো উপাদান আছে, কিন্তু এটি আবার শেষ পর্ব নয়। সাথে থাকুন, পাশে রাখুন। রাজনীতিতে এখন অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এই ঘটনাগুলো দেখতে হবে, এই মুহূর্তে হতাশ হওয়া যাবে না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।